This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, সুশান্ত ঘোষকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বা জমি জমা সংক্রান্ত গোলমালের কারণে খুন করার চেষ্টা হয়েছে কিনা সেটা তদন্ত সাপেক্ষ। দুটো কারণ আমরা পেয়েছি, দুটো কারণ আপনাদের সামনে তুলে ধরলাম। সম্ভব কারণ হতেও পারে, আমরা আন্দাজ করছি। নিশ্চিত করবে কলকাতা পুলিশ। তারা তদন্ত যখন করছে, নিশ্চয়ই আজ নয় কাল সবটা জানা যাবে। কারণ আমরা তো জানি যে কলকাতা পুলিশ অত্যন্ত রাফ, টাফ এবং প্রবল দক্ষ, ভীষণ এফিশিয়েন্ট। সুতরাং তারা যে কোনো ঘটনা মোটামুটি ওই টাইম ধরেই নাকি সেটা সলভ করে নিতে পারে। এই তিলোত্তমার ঘটনার সময় তো মুখ্যমন্ত্রী বলেছিলেন যে একদম ওই অমুক দিনের মধ্যে সলভ করে ফেলতে পারত, এবং তারপর দেখুন শাসক দলও সেটা নিশ্চিত হয়ে গেছিল। তা প্রত্যেক নেতা বলতেন যে এটা যদি কলকাতা পুলিশের হাতে তদন্তটা থাকতো, যদি সিবিআইয়ের কাছে না যেত, তাহলে ওই 7 দিনের মধ্যে সলভ হয়ে যেত পুরো গল্পটা। এবার সুতরাং আমরা ধরেই নিচ্ছি যে এই ঘটনা, তাদের যখন এত কনফিডেন্স, শাসক দলের যখন এত কনফিডেন্স, তখন নিশ্চয়ই তারা ধরে ফেলতে পারতেন। দেখুন, ইতিমধ্যেই কিন্তু 24 ঘন্টার মধ্যে পুলিশ 3 জনকে গ্রেফতার করে ফেলেছে। এক, ওই গতকাল গুলির চেষ্টা করেছিল যে দুষ্কৃতী, বিহারের সেই বৈশালীর বাসিন্দা যুবরাজ সিংকে গ্রেফতার করা হয়েছে। 2, যুবরাজরা বিহার থেকে কলকাতায় এসে যার ট্যাক্সিতে চড়ে ঘুরেছিল, সেই ট্যাক্সি চালক আহমেদ খান গ্রেফতার হয়েছে। আর 3, এদের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার হয়েছে 55 গ্রামের বাসিন্দা ইকবাল ওরফে আফরোজ ওরফে গুলজার। এবার এই ইকবাল বা আফরোজ বা গুলজার, যা খুশি নামই হোক না কেন, এই লোকটা নাকি সুশান্ত ঘোষের বিশিষ্ট পরিচিত, যারা যারা খুব ঘনিষ্ঠ, তাদেরই আবার ঘনিষ্ঠ বলে জানতে পেরেছে পুলিশ। আরও একটা কথা জানা গেছে, জানেন তো, এই আফরোজও আদতে বিহারের বাসিন্দা। বুঝতে পারছেন বিহার যোগটা কিভাবে জোরদার হয়ে রয়েছে এই গোটা ব্যাপারটার মধ্যে। বিহার থেকে যে শুধু ওই মুঙ্গের মেড পিস্তল আমদানি হয়েছিল বা সুপারি কিলার আমদানি হয়েছিল সেটা তো নয়, মাস্টার মাইন্ডও কি বিহার থেকেই আমদানি করা হয়েছিল। গোটা ব্যাপারটাই মেড ইন বিহার। দেখুন, আমরা তো অন্য কোনো রাজ্যকে ছোট বা বড় করে দেখতে বা দেখাতে চাই না, কারণ আমরা বিশ্বাস করি সবাই মিলেই এই গোটা দেশটা। কিন্তু একটা সময় এটাও তো সত্যি, কিছু কিছু ঘটনা ঘটে, কিছু কিছু বাস্তব বিষয় থাকে যেগুলোকে এড়িয়ে যাওয়া যায় না। একটা সময় তো এই ধরনের ভাড়াটে গুন্ডার দাপাদাপি, মাফিয়ারাজ, অশিক্ষা, দুর্নীতি, এই সবগুলোর জন্যই সারা দেশে কুখ্যাত হয়ে উঠেছিল বিহারের নাম। অগ্রাহ্য করার কোনো জায়গা নেই, উপহাসের পাত্র হয়ে উঠেছিল রাজ্যটা, অনেকেই উপহাস করতেন। এখন কিন্তু যত দিন যাচ্ছে ততই দেখা যাচ্ছে একদিকে বিহার তারা অন্যান্য ক্ষেত্রে উন্নতি করছে, সেখানে এখন হিংসার, ওই রাজ্যে হিংসার ঘটনা কম। বিহার থেকে লোকজন গিয়ে IAS IPS হয়ে যাচ্ছেন অনেক বেশি। শিক্ষা এবং কোথাও কোথাও গিয়ে শৃঙ্খলা, দুটোতেই তারা এগোচ্ছেন। এবার এই দুটো যদি ঘটে, তাহলে অপরাধীরা কি করছেন? রাতারাতি উবে তো যাননি। তাহলে তারা কি তাদের হ্যাপি হ্যান্টিং গ্রাউন্ডকে শিফট করে নিয়েছেন? বিহারের অপরাধীরা এ রাজ্যকে কি তাদের প্রিয় মৃগয়া ক্ষেত্র ভেবে নিয়েছেন? এবার এখানেই তো প্রশ্ন, এটা কি কোথাও গিয়ে ওই এতদিন যা ঘটেছে, এতদিন লোকজন যা বলেছে তার শোধ নেওয়া? হয়তো মনের মধ্যে ছিল, আরে বিহার কেন একা একা শুধু কলঙ্কের ভাগিদার হবে? এটা ভেবেই কি পশ্চিমবঙ্গ তার গায়ে কলঙ্কের দাগটা একটুখানি ছেপে দিতে চাইছে নাকি? পশ্চিমবঙ্গের মধ্যে একটা সহমর্মিতা তৈরি হয়েছে। আরে একে শুধু শুধু এইরকমভাবে এতদিন বলা হয়েছে, এত কলঙ্কের দাগ, এখন একটু ভাগ করে নিই। তাই কি পশ্চিমবঙ্গ এই অপরাধের অংশীদার হতে চাইছে? যদি তাই হয়, তাহলে তো আমাদেরও জানা দরকার এর পেছনে কারা রয়েছেন, কাদের জন্য বিহারের এই অপরাধ জগতের সঙ্গে বারবার বাংলার নামটা জড়িয়ে যাচ্ছে। কারণ এই যে ট্যাপ কেলেঙ্কারি বা এই অতীতে বিভিন্ন জায়গায় ডাকাতি,
বা এই যে বারবার সুপারি কিলারদের আনাগোনা, সব কিছুতেই তো বিহারের নাম। ট্যাপ কেলেঙ্কারি সাম্প্রতিকতম, এখানকার তদন্ত চলছে। সেখানে জানা যাচ্ছে যে যাবতীয় রাজ্যের তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা সেটা নাকি এই যেভাবে ঘুরিয়ে নিয়ে কি বলবেন, হ্যাকিং হয়েছে বা চুরি হয়েছে বা জালিয়াতি হয়েছে, যাই হয়েছে, বা সোজা কথায় বাংলার ভাড়ারে, সরকারের ভাড়ারে শীত কাটা হয়েছে, সেগুলো নাকি সব বিহারে চলে গেছে। এবার প্রশ্ন হচ্ছে কিভাবে এটা হচ্ছে। কসবায় দাঁড়িয়ে কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা বলেছেন তারাও এই সমস্ত প্রশ্নের উত্তরই খুঁজছেন। আরও একটা উত্তর তো আমরাও খুঁজছি, জানেন তো। গত 13 বছর ধরে রাজ্যে তৃণমূলের সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী, তারপরেও খোদ কলকাতায় তৃণমূলের এক কাউন্সিলরকে গুলি করার চেষ্টা হচ্ছে। নিরাপত্তার জায়গাটা কোথায়? তিনি নিজে তো বলছেন ভয় পাচ্ছেন। এর আগে আমরা মেয়রকে বলতে শুনেছি ভয় পাচ্ছেন। তাহলে সাধারণ মানুষের কি হবে? আমাদেরকে নিরাপত্তা দেবে? এবং সত্যি কথা বলতে কি, আমার মনে হচ্ছে এই প্রশ্নটা কিন্তু রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে খুব ভাবাচ্ছে। আজ থেকে না, অনেক দিন আগের থেকে। এর আগেও তিনি বলেছিলেন সংসারী মানুষ, স্ত্রী মেয়ে নিয়ে সংসার, এবার সবাইকে নিয়ে তিনি নিরাপত্তা নিয়ে ভীষণ শঙ্কিত। এবার তার এক সহকর্মী, তিনি তো কাউন্সিলর, আর ফিরহাদ হাকিম মেয়র, তার উপর এরকম হামলা হলো। তিনি খুব খুব চিন্তিত, এটা আমরা বুঝতে পারছি, জানেন তো। নাহলে কদিন আগে মুখ্যমন্ত্রী যে পুলিশের প্রশংসা করেছেন, আজ ফিরহাদ হাকিম সেই পুলিশের সমালোচনা করেন। এবং সমালোচনা বলে সমালোচনা, একদম রীতিমতো উত্তেজিত ভঙ্গিতে বলেছেন অনেক হয়েছে আশ্বাস, এবার কাজ করে দেখাতে হবে। এটা কি শুধু পুলিশকেই বললেন তিনি? এটা কিন্তু ভাবার সময় এসছে। We are looking into all angles, সব অ্যাঙ্গেল থেকেই দেখা হচ্ছে। স্যার, এদেরকে কে নিয়ে এসেছিল এই বিষয়ে কি কিছু এখনো? সেটা ইনভেস্টিগেশন আছে, আন্ডার ইনভেস্টিগেশন আছে, আমরা এই মুহূর্তে বলছি না। এনাফ ইজ এনাফ। উত্তরপ্রদেশের কালচার, বিহারের কালচার, আহমেদাবাদের কালচার এখানে ঢুকতে দেওয়া হবে না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন পুলিশকে যে আর্মস উদ্ধার করো, ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাও, তারপরেও হাঁ করে বসে থাকা যাবে না। ভয় নেই, ডর নেই, সন্ধ্যাবেলা কেউ এসে, এর দুটো মানে হয়। এক, এটা ওই কাউন্সিলরের নিজের সাজানো একটা অর্কেস্ট্রেশন, পিস্তল তাক করা হয় কি বন্দুক তাক করা হয়, কিন্তু ট্রিগার চাপা হয় না, গুলি চলে না। আর না হলে সত্যি সত্যি ওদের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য এমন অবস্থা যে সাধারণ মানুষ ওখানে শান্তিতে বসবাস করতে চান নিজের পরিবার নিয়ে, তার আজকে বাড়ির সামনেটা এখন একটা মানে যুদ্ধক্ষেত্র হয়ে গেছে। কাউন্সিলরের ওপর গুলি তো চললই কলকাতা শহরে। কিছুদিন আগে ভোটের দিন নৈহাটির কাছাকাছি এলাকায় শ্যুট আউট হলো, পাটুলিতে বোমা নিয়ে বল ভেবে খেলতে গিয়ে বাচ্চাদের বোমা বিস্ফোরণ হলো। আগে ভাঙড়ে মুর্শিদাবাদে হতো, এখন কলকাতা শহরের বুকে চলে গেল। জানি না পুলিশের সম্বিত কবে ফিরবে। এগুলো একটা বিচ্ছিন্ন ঘটনা। তো এইরকম ধরনের বিচ্ছিন্ন ঘটনা ভারতবর্ষ ঘটে, পৃথিবীর বিভিন্ন দেশে ঘটে। আমরা পৃথিবীর অনেক বড় বড় রাষ্ট্রনায়ক, তাদের দিকে জন এফ কেনেডি থেকে শুরু করে ইন্দিরা গান্ধী, তারাও তো অত্যন্ত কড়া নিরাপত্তার মধ্য থেকে তাদের জীবন গেছে। এই ঘটনাটি কি সেটা পুলিশের তদন্তে নির্দিষ্ট উপসংহারের আগে তার উপর দাঁড়িয়ে অনুমান ভিত্তিক কোনো কথা বলা যায় না। তখন ফিরহাদ হাকিম যখন উত্তেজিত ভঙ্গিতে এই প্রশ্নগুলো ছুড়ছিলেন না, তখন আমার মনে হচ্ছিল একদম পিস্তল থেকে একদম স্যাট গুলি বেরোচ্ছে, এবং গুলিগুলো নির্দিষ্ট লক্ষ্যে গিয়ে হিট করছে কিনা সেটা পরবর্তী সময়ে বোঝা যাবে ফলাফল দেখলে। কিন্তু মানে আটকে যে যায়নি গুলিগুলো, এক্ষেত্রে অন্তত যে পিস্তলটা ব্লক হয়ে যায়নি সেটা কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি। ফিরহাদ হাকিম যে প্রশ্নগুলো তুলেছেন সে প্রশ্নগুলো তো ফেলনা না, এবং পরিষ্কার যে গোয়েন্দা ব্যর্থতা এবং তার জেরে শহরের নিরাপত্তা, এই প্রশ্নগুলো তাকে তো ভাবাচ্ছে। এই প্রশ্নগুলো তো সবাইকেই ভাবাচ্ছে। আমরা অবশ্য এখনও পুলিশের ওপরই ভরসা রাখছি, কলকাতা পুলিশের দক্ষতা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। তারপরেও মনোজ বর্মা রয়েছেন, এক্সপিরিয়েন্সড অফিসার, কাউকে রেয়াত করেন না। দেখুন, বিরোধীদের সমালোচনা থাকবেই, কিন্তু তা বলে মনোজ বর্মার এক্সপিরিয়েন্সটা, তার
অভিজ্ঞতা, তার দাপট, এগুলোকে তো অস্বীকার করা যাবে না। এর আগে তিনি যখন ব্যারাকপুরের পুলিশ কমিশনার ছিলেন তখন কিন্তু সেখানে সমস্ত শুট আউট কোনো ব্যাপার না, সব ট্যাকেল করে এসছেন। ফলে তার বডি ল্যাঙ্গুয়েজে একটা কনফিডেন্স যে থাকবে, আত্মবিশ্বাসের ছাপ থাকবে, এটা খুব স্বাভাবিক। আর তাছাড়া বিনীত গোয়েল পুলিশ কমিশনার থাকাকালীন কলকাতা পুলিশের সদর দফতরে গিয়ে যেহেতু ওই জুনিয়র ডাক্তাররা শিরদাঁড়া প্রতিস্থাপন করে দিয়ে এসেছিলেন, সেহেতু কোথাও গিয়ে পুলিশের ভেতরে যে একটা রোখ তৈরি হবে সেটা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি। সব কিছুরই তো একটা কার্যকারণ সম্পর্ক থাকে। সুতরাং এইটা ভাবা যায় যে তারা এবার নিজেদের জায়গাটা পোক্ত করার চেষ্টা করবেন, যাতে এইভাবে কথায় কথায় পুরমন্ত্রী বা কলকাতার মেয়র তারা আঙুলগুলো না তুলতে পারেন। সম্ভবত সেই জন্যেই এতটা কনফিডেন্টলি না এইভাবে বলছিলেন মনোজ বর্মা। আর পুলিশের এই কনফিডেন্স দেখে সুশান্ত ঘোষও মনে হচ্ছে নিজে কনফিডেন্স পেয়েছেন, জানেন তো। কারণ গতকাল হামলা হওয়ার পর তৃণমূল কাউন্সিলর বলেছিলেন তিনি রাজনীতি ছেড়ে দেবেন বলে ভাবনা চিন্তা করছেন। মানে সোজা বাংলায় একটা ভয়ের ছাপ ছিল। দেখুন, অস্বীকার করে তো লাভ নেই, এবং এটার মধ্যে কোনো অস্বাভাবিক কিছুও না। চোখের সামনে একজন এলো, পিস্তল তুলে গুলি করলো, ফর দ্যাট মোমেন্ট প্রত্যেকেই কিন্তু ইষ্টডম জপেন। ইনফ্যাক্ট ইষ্টডম জপতেও অনেকে ভুলে যান, এর মধ্যে কোনো অস্বাভাবিকত্ব নেই। কিন্তু তারপর ঠান্ডা মাথায় এই কনফিডেন্ট চেহারাগুলো দেখে, এবং হয়তো কনফিডেন্স দেওয়া কয়েকটা ফোন পেয়ে, কোনটা বেশি এফেক্টিভ জানি না, কিন্তু দুটোই তো ভোকাল, মানে ভোকাল টনিক পেয়ে আর কি তিনি আজ বলেছেন রাজনীতি ছাড়ার প্রশ্নই নেই। আর এটা সুকান্তর টোনে বলেছেন, যে এই সুকান্ত মজুমদার না, সুকান্ত ভট্টাচার্য, প্রাণপণে সরাবো পৃথিবীর জঞ্জাল, এইরকম একটা টোন আর কি তার কথায় বলেছেন। কসবার থেকে এই সমস্ত অপরাধকে তিনি মুছে দিতে চান। আচ্ছা, আবার সেই প্রশ্নটায় ফিরে যাই। শুধু পুলিশকে দেখেই, পুলিশের ভোকাল টনিকেই সুশান্ত ঘোষ এতটা মনের জোর ফিরে পেলেন? কাল রাতে যিনি ভয় পেয়েছিলেন তিনি আজ এরকম অকুত ভয়ে হয়ে উঠলেন, সেটা কি শুধু পুলিশের ভরসায়, নাকি আর যেটা বললাম ওই দুটো ফোন, একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আর একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই দুটো ফোনই কি তাকে বেশি কনফিডেন্ট করে দিল? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু পুলিশ মন্ত্রীও বটেন। সুতরাং এই গোটা বিষয়টা মানে মনোজ ভার্মার আত্মবিশ্বাস, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন, এটাকে পুরোটা একটা পুলিশ এন্ড বলে আপনারা ধরতে পারেন। তাহলে উল্টো দিকে থাকেন শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার কোন জায়গার থেকে এই হারানো আত্মবিশ্বাসটা তিনি ফিরে পেয়েছেন, এটা কিন্তু ভেবে দেখার বিষয়। আরও একটা জিনিস আছে, যদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোন আসার বিষয়টাকেই শুধু ধরেন, তাহলে তারা তো দলের শীর্ষ নেতৃত্ব। শীর্ষ নেতৃত্বের হাত যদি মাথায় থাকে, তারা যদি বরাভয় দেন, তাহলে কি কেউ দলের অন্য কোনো গোষ্ঠীকে আদৌ ভয় পায়? অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে বলছেন আমি নিজে দেখছি ঘটনাটা। হ্যাঁ, মুখ্যমন্ত্রী ফোন করেছেন। মেয়ে 15 মিনিটের মধ্যে আমাকে ফোন করে বলে, ড্যাডি অনেক হয়েছে, এবার থামতে হবে। আমি সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তৎক্ষণিক বলেছিলাম যে না, আমাকে ভাবতে হবে আমি রাজনীতি করবো কিনা। কিন্তু পরবর্তীকালে রাত্রিবেলা আমি পরিবারের সঙ্গে আলোচনা করেছিলাম, ভয় পেয়ে যদি চলে যাই তাহলে এই দুর্বৃত্তায়ন আরও মাথাচাড়া দিয়ে উঠবে। পলিটিক্যাল ছেলে ভয়ের চোটে পালিয়ে যায় না, যারা গুলি নিয়ে আসে তারা কাপুরুষ। 1996 সাল, জানেন, কম্পিউটারের সাথে দাবা খেলেছিলেন কিংবদন্তি গ্যারি কাসপারভ। ফিলাডেলফিয়ায় সেই খেলাতে যন্ত্রকে কিন্তু মানব হারিয়ে দিয়েছিল, কাসপারভ জিতেছিলেন। নিউ ইয়র্কে জিতেছিল কিন্তু আবার ওই ডিপ ব্লু কম্পিউটার, অর্থাৎ কোথাও গিয়ে প্রতিশোধ নিয়েছিল। এবার ওই যে যন্ত্র মানবকে হারালো, সেই কম্পিউটারের জয়ের রেস ধরেই আজকের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বাড়বড়ন্ত, সেটা তখন টেস্টিং পর্যায়ে ছিল। এই যে স্বয়ং মুখ্যমন্ত্রী আজকাল কথায় কথায় বলেন না, এআই চক্রান্ত হচ্ছে, এআই চক্রান্ত হচ্ছে, এগুলো সব কিছু শুরু সেই সময় থেকে। তবে সেটা অন্য খাতের বিতর্ক, ওই ব্যাপারটায় না ঢুকলেই ভালো। কিন্তু কাসপারভ আর কম্পিউটারের এই লড়াইকে নিয়ে সংবাদ মাধ্যমে হেডলাইন যেটা হয়েছিল, সেটা কিন্তু
খুব ইন্টারেস্টিং লাগছে, মনে পড়ছে এখনও। কার্বন বনাম সিলিকন। দেখুন, মানবদেহের মৌলিক গঠনে কার্বন থাকে, আর কম্পিউটারের মস্তিষ্ক তৈরি হয় সিলিকন দিয়ে, তাই ওই হেডলাইন। আজ বোলপুরের রামকৃষ্ণ রোডে ভিকিরবাদ দুর্গাপুজো কমিটি একটা পোস্টার দিয়েছে, জানেন তো? সেই পোস্টারে কি লেখা আছে জানেন? একটা অসাধারণ ছবি, একটা দাপুটে মানুষের ছবি, আর তার সঙ্গে লেখা বীরভূমের লৌহ মানব কেষ্টদাকে সুস্বাগতম। ভাবুন তো, সর্দার বল্লভভাই প্যাটেলকে বলা হতো লৌহ পুরুষ, বিজেপি লাল কৃষ্ণ আদবানিকেও লৌহ পুরুষ বলে। সেখানে বোলপুরের দুর্গাপুজো কমিটি অনুব্রত মণ্ডলকে লৌহ মানব বলেছে। কিন্তু দেখুন, এটা তো ঘটনা, লৌহ মানব বললেও তার মানব সত্তাটা যে পৌরুষময় তাতে তো আর কোনো সন্দেহ নেই, এটা নিয়ে সবাই নিঃসন্দেহ। সুতরাং অনুব্রত মণ্ডলের মধ্যে যে বোলপুর দেশের লেটেস্ট লৌহ পুরুষকে খুঁজে পেয়েছে তাতে কোনো সন্দেহ নেই। আশ্চর্য হওয়ারই বা কী আছে? ওই বললাম, ভাবনা চিন্তা তো থেমে নেই, ওটা তো বদলাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে। নিউ ইয়র্কের ওই খবরের কাগজটা যেটা ওই ওই হেডলাইনটা করেছিল, তারা যদি আজ বোলপুরে তৃণমূলের পার্টি অফিসে যেত, কি হেডলাইন করতো একবার ভেবে দেখুন। আয়রন ভার্সেস হিউম্যান। আয়রন মানে এক্ষেত্রে অনুব্রত মণ্ডল, আর হিউম্যান কাজল শেখ। আজ অনুব্রত মণ্ডল আর কাজল শেখ তারা কিন্তু মুখোমুখি হয়েছিলেন। তেল, জল, এই সমস্ত উদাহরণ কিন্তু এক্ষেত্রে চলবে না, পরিষ্কার হয়ে গেছে, লোহা চলে এসছে ব্যাপারটার মধ্যে। দেখুন, কাজল শেখ বীরভূমের তৃণমূলের কোর কমিটির মেম্বার এবং বীরভূমের জেলা সভাধিপতি, এই দুটো জায়গা তার রয়েছে। আর অনুব্রত মণ্ডল, তিনি বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি ছিলেন এবং তার সঙ্গে আজ থেকে কোর কমিটির মেম্বার। এবার দেখুন, এই বিষয়টার জন্য তো 1 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠকের কোনো প্রয়োজন ছিল না, যেটা হলো। বরঞ্চ বৈঠকের শুরুতে ওই সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখিয়ে দিলেই তো বোঝা যেত কী হতে চলেছে। কাঁচ ঢাকা ওই কাঠের টেবিলের পেছনের চেয়ারে সিংহাসনের মতো সেটা পাতা, তাতে রাজার মতো বসেছিলেন অনুব্রত মণ্ডল। আর রাজ দরবারে যেরকম সভাসদরা বসেন, তেমনই দুই ধারে 3 করে 6 জনের বসার জায়গা, তার মধ্যে একটা প্লাস্টিকের চেয়ারে বসে কাজল শেখ। তার মানে অনুব্রত মণ্ডলের নেতৃত্বেই চলবে কোর কমিটি, এরকমই তো ভেবে নেওয়ার কথা। ছবি তো তাই বলছে। কয়েকদিন আগেই অনুব্রত মণ্ডল জানিয়েছিলেন যে তিনি কোর কমিটির সদস্য সংখ্যা বাড়ানোর প্রস্তাব দেবেন, কিন্তু কোর কমিটির যা ওই বসার অ্যারেঞ্জমেন্ট এবং যা দেখা গেল তাতে কোর কমিটির সদস্য সংখ্যা 7ই থাকছে, চেঞ্জ হওয়ার কথা হয়নি। দলীয় কার্যালয় বোলপুরেই থাকছে, কোর কমিটিতে শুধু অনুব্রত মণ্ডল ঢুকেছেন। এবার বিকাশ রায় চৌধুরী অনুব্রত মণ্ডলকে কিন্তু প্রথমে প্রেস কনফারেন্স করে চেয়ারম্যান বলেছিলেন, কিন্তু কাজল শেখ সেটা মানতে নারাজ। তার মানে ওই সিটিং অ্যারেঞ্জমেন্টটাও কাজল শেখ মানছেন না। মিটিং চলাকালীনও কড়া কথা শোনা গেছে কাজল শেখের গলায়। তিনি নাকি বলেছেন নানুর বিধানসভা কেন্দ্রে বিরোধী যে লোকজন তাদের নাকি মদত দেওয়া হচ্ছে বোলপুর পার্টি অফিস থেকে। এবার এই বিরোধী বলতে তিনি ওই যারা বিধায়ক বিরোধী তাদেরই বলেছেন। এসব করা যাবে না, এরকম একটা কঠিন হুমকি টুমকিও দিয়ে রেখে দিয়েছেন, জানেন তো। এবং এরই পরিপ্রেক্ষিতে ঠিক হয়েছে যে ব্লকে ব্লকে অনুষ্ঠানগুলো যেগুলো হবে সেখানে কেউ একা যেতে পারবেন না, অনুব্রত মণ্ডল এবং কোর কমিটি একসঙ্গেই যাবে। এবার দেখুন, তার মানে এবার শুরুর থেকে আবার ভাবুন, সিটিং অ্যারেঞ্জমেন্ট, প্রেস কনফারেন্স, অনুব্রত মণ্ডলের আগের দাবি এবং কাজল শেখের বক্তব্য সব যদি একসঙ্গে করে একটু বিশ্লেষণ করেন, কি দাঁড়ায়? অনুব্রত সভাপতি হলেন, কিন্তু কোর কমিটি হিসেবে যেটা রইল সেটা তার পক্ষে সুবিধাজনক হচ্ছে না। পরিবর্তিত পরিস্থিতিতে শুধুমাত্র অভিজিৎ সিনহা আর সুদীপ্ত ঘোষ তার অতি ঘনিষ্ঠ। কাজল শেখ, বিকাশ রায় চৌধুরী, আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিংহ, এদের নিয়ে কি অনুব্রত মণ্ডল নিঃসংশয়? যদি তার মনে কোনো রকম সংশয় নাই থাকতো তাহলে অনুব্রত মণ্ডল এর আগে
সদস্য সংখ্যা বাড়ানোর কথা বলতেন কেন? তাহলে বুঝতে পারছেন আয়রন বনাম হিউম্যানের লড়াইয়ের রেজাল্টটা আসলে কি? ড্র। মানে ছবি মাঝে মধ্যে আসলে সঠিক বিষয়টাও দেখায় না, তার মধ্যে কিছু দৃষ্টিভ্রম তৈরি করে মাঝে মধ্যে ছবি। এটা কি সেরকমই কিছু হলো? ম্যাচটা গড়াপেটা নয় তো? ম্যাচ বা মিটিংয়ের রেজাল্টটা কলকাতার থেকে ঠিক করে রাখা হয়নি তো? আমাদের কাছে ওখানে বনাম বলে কিছু নেই, আমাদের কাছে ওখানে সবটাই এবং, আমরা এবংয়ে চলেছি, ভোটের রেজাল্ট পেয়েছি, মিটে গেছে। ব্রত মণ্ডল আমাদের অভিভাবক, আমাদের রাজনৈতিক গুরু, তার হাত ধরে আমার রাজনৈতিক জীবনের পথ চলা শুরু। সর্বতই তাকে নিয়ে আমরা চলছিলাম, তাকে নিয়ে আমরা চলব। ব্রত মণ্ডল তো চেয়ারপারসন। এটা হয়তো আমাদের শুনতে ভুল হয়েছে, বা যিনি বলেছেন তিনি হয়তো ভুলবশত বলেছেন। কোর কমিটির আহ্বায়ক হিসাবে আমাদের বিকাশ রায়চৌধুরী মহাশয়, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি ছিলেন, তিনি আছেন, তিনিই থাকবেন। কাজল, অনুব্রত, এই যে গান হচ্ছিল তার যবনিকা হলো। দেখুন, কুণাল ঘোষ বললেন বনাম নয়, এবং বিকাশ রায়চৌধুরী বললেন বিতর্কে যবনিকা পড়েছে। আর বৈঠক শেষে কি দেখা গেল? দেখা গেল বিকাশ রায়চৌধুরী এক সুরে কথা বলছেন আর কাজল শেখ আরেক সুরে কথা বলছেন। আর বৈঠকেও যে মিলে সুর মেরা তুমারা হয়নি, সেটা ওই চেহারাগুলো, বডি ল্যাঙ্গুয়েজগুলো দেখে পরিষ্কার হয়ে গেল। দেখুন, এই ধরনের সিচুয়েশানে যদি কিছু বাড়াবাড়ি হয় তাহলে শৃঙ্খলা রক্ষা কমিটি বড় ভূমিকা নেয়। তা তৃণমূলের মতো একটা বড় পার্টি, তাদের শৃঙ্খলা বজায় রাখতে একটা শৃঙ্খলা রক্ষা কমিটি আছে বই কি। সুব্রত বক্সি সেই শৃঙ্খলা রক্ষা কমিটির প্রধান। সুব্রত বক্সি শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান, তিনি কি অভিষেক ব্যানার্জিকে নোটিশ পাঠাতে পারেন? ভুল শোনেননি, আমি একদম ঠিক কথা বলছি, অভিষেক ব্যানার্জির কথাই বলছি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, এই নামের অন্য কেউ নয়। এবার এটা আপনারা সবাই এতটা চমকাবেন তার কারণ তো একটাই, আপনারা জানেন যে অভিষেক ব্যানার্জিকে নোটিশ পাঠানোটা সুব্রত বক্সির পক্ষে সম্ভব নয়, কারণ অভিষেক পার্টির সাধারণ সম্পাদক। কিন্তু অভিষেক তো পার্টি লাইন ভাঙতে চলেছেন, ভেঙে ফেলেছেন প্রায় বলা যায়। আপনারা ভাবছেন তো তৃণমূল কংগ্রেসের পার্টি লাইন আবার কি? কেন এত করে বোঝানো হলো, এত কি করে দিদি বুঝিয়েছেন খেলা হবে, প্রত্যেক কথায় তৃণমূলের লোকজন বলেন খেলা হবে। সেটা কারণ কি? কারণ এটাই তো পার্টি লাইন। 2021-এর বিধানসভা নির্বাচনে এই স্লোগানটা শুরু করেছিল তৃণমূল। আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন চোট পেয়েছিলেন তখন তো পোস্টার পড়েছিল ভাঙা পায়ে খেলা হবে। সেই পার্টি লাইনটা তারা কিন্তু এমনি জায়গার থেকে পাননি আর কি। লোকে বলেন এটা খানিকটা ইম্পোর্ট করা হয়েছিল, আমদানি করা হয়েছিল এদেশ নয় বিদেশ থেকে, কিন্তু সেটা আলাদা কথা। মোটামুটি জানা গেছিল এই লাইনটা ওই ভোটকুশলী প্রশান্ত কিশোর তৈরি করে দিয়েছিলেন বা এনে দিয়েছিলেন, যাই হোক, যাকে অভিষেকই নবান্নে নিয়ে গেছিলেন। সেই অভিষেকই কিন্তু পার্টি লাইনটা বদলে দিলেন, অন্তত নিজের মাঠে। তৃণমূল বলছে খেলা হবে আর অভিষেক বলছেন খেলা হবে না, মানে তাই তো করেছেন। ডায়মন্ড হারবার কাপ এবার হবে না, মানে ফুটবল টুর্নামেন্ট বাতিল, মানে খেলা বাতিল। খেলায় কি কোথাও ফাউল প্লে দেখতে পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? না না, আসলে খেলাটাই মনে হচ্ছে ফাউল হয়ে গেছে। এখন একইভাবে যদি ওই রকম পা চালানো খেলা চালিয়ে যেতে হয় তাহলে পাবলিকও হয়তো পাটা হার্ড ট্যাকেল করে ফেলে দিতে পারে, তারাও পা চালাতে পারে। অভিষেক কি তাই ডায়মন্ড হারবার কাপটা বাতিল করে ডায়মন্ড হারবার জুড়ে এই বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করবেন বলে ঠিক করলেন গোটা পরিস্থিতিটা কন্ট্রোলে আনতে? দেখুন, ডিসেম্বর আর জানুয়ারি মাস জুড়ে ভোটারদের ফ্রি হেলথ চেক আপ হবে এবং ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে যে খরচ পড়ে সেই টাকা স্বাস্থ্য শিবিরে খরচ করা হবে। তার আগে 30শে নভেম্বর সমন্বয় অডিটোরিয়ামে 1000 ডাক্তারের সঙ্গে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরকারি, বেসরকারি, সিনিয়র, জুনিয়র সব মিলে 1000 ডাক্তার। দায়িত্বে কে থাকবেন? তৃণমূল কংগ্রেসের চিকিৎসক নেতা শান্তনু সেন। এবার দেখুন, প্রত্যেকটা সিলেকশন কিন্তু চোখে পড়ার মতো এবং প্রত্যেকটা সিলেকশন ইঙ্গিতবাহী। গোটা বিষয়টা কোথায় হচ্ছে? ডায়মন্ড হারবারে। ডায়মন্ড হারবার কোথায়? অভিষেকের খাস তালু, যেখান থেকে অভিষেক
সব কিছু বার্তা দেওয়া শুরু করেন কাজের মাধ্যমে। দ্বিতীয়ত শান্তনু সেন। তিলোত্তম আন্দোলনের সময় এই শান্তনু সেনই তো বারবার সন্দীপ ঘোষ আর থ্রেট কালচারের বিরুদ্ধে সরব হয়েছিলেন। তৃণমূলের তরফে মুখপাত্রের পদ থেকে সেই সময় শান্তনু সেনকে সরিয়ে দেওয়া হয়, কিন্তু ইদানিং কিন্তু দেখা যাচ্ছে আবার তৃণমূলের লোগো দেওয়া ব্যানারের সামনে বসে দলের বক্তব্য জানাচ্ছেন শান্তনু সেন। সুতরাং তিনি পুনর্বহাল হয়েছেন বলে ধরতে হবে। আর পুনর্বহাল শুধু নয়, একদম স্ট্র্যাটেজিক অ্যাপয়েন্টমেন্ট। শান্তনু সেনের অনুপস্থিতির সময় নকল বুদির গড় রক্ষা করেছিলেন কে? একা কুম্ভ কুণাল ঘোষ। তিনিও কিন্তু অভিষেকের ঘনিষ্ঠ, প্রবল ঘনিষ্ঠ। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন তিনি অভিষেককে তিনি ভালোবাসেন, অভিষেক একদিন বাংলার মুখ্যমন্ত্রী হবেন। এত কিছু করেছেন এবং পুরস্কৃত হয়েছেন। তার যে পদ চলে গেছিল সেই পদ তিনি ফিরে পেয়েছেন, সাধারণ সম্পাদক। কিন্তু সেই কুণাল ঘোষকে এই সম্মেলনের দায়িত্ব দেওয়া হয়নি, শান্তনু সেনকে দেওয়া হলো। কেন? কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শান্তনু সেনকে বাঁচলেন? শান্তনু সেন নিজে ডাক্তার বলে, নাকি শান্তনু সেন সন্দীপ ঘোষ আর থ্রেট কালচারের বিরুদ্ধে প্রতিবাদী ছিলেন বলে? তার মানে কি? মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে বার্তাটা দিতে চাইছেন তাদের যারা ওই সন্দীপ ঘোষ আর তার দলবলের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠেছিলেন, আন্দোলনে নেমেছিলেন। সন্দীপ ঘোষ তার দলবলের বিরুদ্ধে আন্দোলনের জন্য নামা মানেই তো কোথাও গিয়ে তিলোত্তমার সুবিচারের জন্য পথে নামা ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা, আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। তাহলে কি তাদেরই কোথাও গিয়ে বার্তা দিতে চাইছেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়? উদ্যোগটা সেই জন্যে, মানে কোথাও এই জুনিয়র ডাক্তারদের হ্যান্ডেল করায় ফাউল প্লে হয়েছিল, ভুল হয়ে গেছিল বিলকুল, এটাই বোঝাতে চাইছেন। সেইটাই এখন সামলানো। আরও একটা জিনিস, একটা ডাক্তারদের এত বড় সমন্বয় অডিটোরিয়ামে ভিড়, তার মধ্যে সন্দীপপন্থীরাও ভিড় জমিয়েছেন। এই বক্তব্য বিরোধীরা রাখতেই পারতেন, কিন্তু এই অপবাদটা তার মানে কিছুতেই গায়ে মাখতে চান না অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, তিলোত্তমার দেহ উদ্ধার থেকে রাত দখলের রাতে আরজি করে হাসপাতালে হামলা, প্রত্যেকবার অভিষেক কিন্তু ডাক্তারদের পক্ষ নিয়েছেন, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার পাঁক থেকে দূরে থেকেছেন। কিন্তু সেটা তো তার একটা অবস্থান ছিল। তিনি কি নিজের অবস্থানটা ওই যাবতীয় গোলযোগ থেকে সরিয়ে নিষ্কণ্টক বা কালিমাহীন করে রাখছিলেন এই আজকের দিনটার জন্যে, যখন গোটা বিষয়টায় কোথাও গিয়ে মনে হবে যে সরকার নিজে অন্তত অস্বস্তিতে রয়েছে এবং তার প্রভাব পড়ছে দলের ওপর, দলের ভাবমূর্তিতে, তখন তিনি নিজের শক্ত অবস্থান থেকে সেই জায়গাটা সামলাবেন। দেখুন, রাজ্য মেডিকেল কাউন্সিলে নথিভুক্ত ডাক্তারের সংখ্যা প্রায় 1 লক্ষ, আর তার মধ্যে সরকারি ক্ষেত্রে অ্যাক্টিভ চিকিৎসক মাত্র 19,000। অভিষেক কিন্তু সরকারি বেসরকারি মিলিয়ে 1,000 ডাক্তারকে ডেকেছেন। তার মানে কারা আসবেন সেখানে? যারা স্বাস্থ্য ভবনে ধর্ণা দিলেন, ধর্ণতলায় অনশন করলেন, কালীঘাটে বৈঠক করলেন, তাদেরও ওখানে কি আসার সম্ভাবনা থাকবে? অভিষেক কি সেটাই চান? কোনো চিকিৎসক সংগঠনের সঙ্গে বসতে চাননি, প্রথম কথা। এটা হচ্ছে ওনার দলীয় স্তরে একটা সভা ডেকেছেন, যারা আমন্ত্রিত তারা যাবে, তারা হচ্ছে তারাই যাদের আমন্ত্রণ করেছে তারাই যেতে চাইছে না, ওনার দলের সমর্থক যারা ছিল তারাই যেতে চাইছে না। তাই জন্য হচ্ছে যে অন্যদের দিয়ে লোক ভরাবে এবং হুমকি দিতে হচ্ছে যে না এলে পরে ট্রান্সফার হবে, না এলে পরে এই হবে সেই হবে, মারধর হবে, এইসব বলছেন। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে উনি যে চাকরি প্রার্থীদের সাথে দেখা করেছিলেন, এসএসসি চাকরি প্রার্থীদের, তারা চাকরি পেয়েছেন? পাননি তো। কোনো দুর্নীতি বন্ধ হয়েছে তো? কিছুই হয়নি। একটা জিনিস মনে হচ্ছে জানেন তো, অভিষেক যদি ফুটবল টুর্নামেন্টটা বন্ধ করে পাবজি টুর্নামেন্ট করতেন, আজকের দিনে কিন্তু বিরাট সাড়া পেতেন। সেটা না করে তিনি যে স্বাস্থ্য শিবির করছেন, এটার জন্য তার একটা তারিফ প্রাপ্য, কারণ এটা তো কোথাও গিয়ে মানুষের কাজে লাগে। আমাদের রাজ্যে রাজনৈতিক কর্মসূচির সঙ্গে একটা ওই
কোথাও গিয়ে মানুষের জন্য কিছু হচ্ছে এরকম একটা ভাব সবসময় কিন্তু জুড়ে দেওয়ার চেষ্টা হয়। তার মধ্যে একমাত্র এফেক্টিভ হচ্ছে রক্তদান শিবির, ডাইরেক্টলি মানুষের কাজে লাগে। কিন্তু অন্যান্য রাজ্যে কিন্তু এই ব্যাপারটা নেই, জানেন তো। ওখানে অনেক রাজ্যে ওই চটুল নাচ গানের জলসার আয়োজন করা হয়, এগুলো রাজনৈতিক দলগুলোই করে, তাদেরও একই উদ্দেশ্য, কোথাও গিয়ে জনসংযোগ। কিন্তু এখানে অন্তত যেগুলো হয় তার মধ্যে কিছু কিছু ভালো জিনিস আছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। এবার অভিষেক যখন কাজটা ভালো করছেন তখন প্রথমেই তার একটা প্রশংসা প্রাপ্য। এবার উদ্দেশ্যটা নিয়ে একটু আলোচনা হোক। চিকিৎসক সম্মেলনের নাম কি? হেলথ ফর অল, মানে ডায়মন্ড হারবারের সব নাগরিকের জন্য স্বাস্থ্য শিবির। এটার আরেকটা মানেও হয় স্বাস্থ্যে সকলের অধিকার, সবার জন্যে স্বাস্থ্য। তার মানে স্বাস্থ্য ব্যবস্থাটা শুধু কয়েকজনের কুক্ষিগত নয়। এই কথাটা তো আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররাও বলেছিলেন। থ্রেড কালচার আর উত্তরবঙ্গ লবির বিরুদ্ধে আঙুল তুলে এই কথাটাই তো তারা বারবার বলেছিলেন। আর এই কথাটাই তো আবার পরবর্তী ক্ষেত্রে ওই আন্দোলনকারীদের যে শত্রু গোষ্ঠী, যে জুনিয়র ডাক্তার, তারাও বলেছিলেন। তারাও পাল্টা থ্রেড কালচারের অভিযোগ তুলেছিলেন। এবার তার মানে দেখুন, যে কথাটা অভিষেক বললেন, যে স্লোগানটা তুললেন এই 30শে নভেম্বর সমন্বয় সভাঘরে, তিনি কি এমনভাবে গোটা ব্যাপারটা প্লেস করবেন যেটা সব পক্ষেরই মনের কথা হয়? এটা যদি হয় তাহলে আরেকটা জিনিস হবে, আন্দোলনটা কি আরেকটা টুকরোয় ভেঙে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন অধীর হয়ে উঠেছেন যে উনি কখন পিসিকে ল্যাং মেরে ফেলে দিয়ে মুখ্যমন্ত্রী হবেন। তার জন্য উনি এখন ভাবমূর্তি বাড়ানোর জন্য চেষ্টা করছেন। নোবেলটা পাওয়ার একটু বাকি আছে, এরকম ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করছেন। পার্টিতে যারা ওনার নিজের লোক আছে তাদেরকে আলতো করে বলে দিচ্ছেন যে উপমুখ্যমন্ত্রী করতে হবে। তো পিসিকে ল্যাং মারার চেষ্টা করছে, দেখা যাক কে সফল হয়। আমরা দেখছি মুরগি লড়াই বাইরে থেকে। দেখুন, হতে পারে ওনার একটাই মডেল রয়েছে, কোনো ডায়মন্ড মডেল, কোনো প্ল্যাটিনাম মডেলের ব্যাপার নেই। ওনার একটাই মডেল রয়েছে, চুরির মডেল। এরপরও কিছু মানুষ, আমরা কদিন আগে শিশু দিবস পেরিয়ে এলাম, এরপরও যারা যারা আমাদেরকে বোঝানোর চেষ্টা করবে যে ভাইপোর সঙ্গে বিজেপির কোনো সেটিং নেই, তাদের সবাইকে শিশু দিবসের শুভেচ্ছা। বাংলার ভোটারদের কাছে বার্তা যাবে, এই তিলোত্তমার আন্দোলনকারীরা যা বলছেন সেটাই সব ডাক্তারের মত নয়। আরও ডাক্তার রয়েছেন, তারাও ওই আসলে কিন্তু একই কথা বলছেন, তাদের বক্তব্য শোনা জরুরি। কি বুঝলেন? এটাও কি রাবড়ি রাজনীতি? তলার থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর কুণাল ঘোষরা গণগণে আগুনের মতো অভিযোগের মানে কি বলবো, লেলিহান শিখা উগরবেন, আর ওপর থেকে অভিষেক হেমন্তের শীতল বাতাসের মতো হাওয়া দেবেন, যাতে ফুটন্ত দুধের ওপর মোটা করে সর পড়ে যায়, একেবারে জমে ক্ষীর। আর সেই ক্ষীরে একটা ফোঁটা চোনার বন্দোবস্তও কিন্তু অভিষেক নিজেই করে রেখেছেন। মানে ব্যাপারটাকে বিরোধীরা চোনা হিসেবেই দেখতে চাইবে, সেটা দেখার সুযোগ সেটাও কিন্তু অভিষেক হয়তো হিসেব করেই করে দিয়েছেন। দেখুন, তিনি তৃণমূলের সাধারণ সম্পাদক, রাজ্যের যে কোনো জায়গায় এই আয়োজনটা করতে পারতেন। করেছেন কোথায়? ডায়মন্ড হারবারে। তাতে কি হবে? এই উদ্যোগের গায়ে ডায়মন্ড হারবার মডেল, এই কয়েনেজটা সেটে যাবে। মডেল মানে কি? দৃষ্টান্ত। মডেল মানে কি? আদর্শ। এবার অনুগামীরা বলবেন ডায়মন্ড হারবার পথ দেখায়, অভিষেক আদর্শ। তাই সেটা নিশ্চয়ই তারা চাইছেন, কিন্তু প্রশ্ন তো একটাই, সেটা যদি তাদের মনের কথা হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি? দেখুন, এই প্রশ্নটা তৃণমূলের কেউ তুলবেন না জানি, তোলার প্রশ্নই নেই। তুলবেন কারা? বিরোধীরা। এবার প্রশ্ন হচ্ছে, অভিষেকের যা রাজনৈতিক ম্যাচিউরিটি, তিনি কিন্তু বোঝেন যে এই প্রশ্নটা উঠবে, তবে তার জন্য তার কাছে কেউ জবাবদিহি চাইবে না, কিন্তু প্রশ্নটা উঠবে, প্রশ্নটা থাকবে, এবং প্রশ্নটা যে উঠুক, প্রশ্নটা যে থাকুক, সেটাও সম্ভবত অভিষেকই চান।